আমার নাম নাদিয়া তাসনিম পিয়া। আমি প্রায় 11 বছর বিএফটি বিজিএমই ইউনিভার্সিটি, আপনার নাম শুনেছেন? তো ওখানে প্রায় 11 বছর টিচিং করেছি। বিজিএমই তে কাজ করার আগে আমার প্রায় 3-3.5 বছরের মতো ইন্ডাস্ট্রিতে আমার নলেজ ছিল। সো ইন দ্যাট কেস আমি বলবো আপনারা রাইট প্লেসে আসছেন। আমি এখানে দেখি যে আমার অনেক সিনিয়র টিচাররা এখানে ক্লাস নেয়। বিএফটি ইটস আ গুড থিং। একটা ইনস্টিটিউশনের মূল ভিত্তিটাই হচ্ছে টিচার্স। অনার্স মাস্টার্স দুটাই হচ্ছে ফ্যাশনে, বাট এখন আমি পিএইচডি করছি এডুকেশনে করার রিজন হচ্ছে আমি ফ্যাশনে যতদিন পড়াতাম, আমি 11 বছরের জার্নিতে আমার প্রচুর স্টুডেন্টদের সাথে অনেক কথা হতো। অনেক টিচাররা আসলে ওদেরকে স্পেস দিত না কথা বলার, বা টিচারদের রুমে আসতে হলে অনেক ব্যারিয়ার, পারমিশন, এই ব্যাপারগুলো ছিল। আমি এই জায়গাটাতে একটু ওপেন করে রেখেছি, বিকজ আমাদের সব ক্রিয়েটিভ স্টুডেন্টস, রাইট? ওদের ক্রিয়েটিভ স্টুডেন্টসদের অনেক ক্রিয়েটিভ প্রবলেমসও থাকে, অনেক সাইকোলজিক্যাল, মেন্টাল, ফ্যামিলি, একাডেমিক, সব রকম প্রবলেম থাকে। সো কাউকে না কাউকে তো ওদের প্রবলেম শুনতে হবে। সো আমি আমার মতো আরও কয়েকজন থাকতো যাদের কাছে আসতে পারতো স্টুডেন্টরা, তো আমরা ওদের কথা শুনতাম। আমি স্পেশালি অনেক কথা শুনতাম। শুনে একটা টাইমে আমার গিয়ে মনে হতো যে আমার আসলে সাইকোলজিতে পড়া উচিত, ঠিক আছে? সো ওদেরকে কাউন্সিলিং করতে সো একটা টাইমে আমি সাইকোলজিতে ফার্দার পড়াশোনা করতে চাই, ইন্টারেস্ট হয় আমার সাইকোলজি নিয়ে। আমি একটা ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে একটা কোর্সও করি অনলাইনে। করার পরে আমি আরও ইন্টারেস্টেড যে আমাকে এখন সাইকোলজি জানতে হবে। সাইকোলজি এমনিতেও দরকার, ফ্যাশনেও দরকার। কনজিউমার সাইকোলজি যদি না জানেন তাহলে আপনি আসলে আপনার প্রোডাক্ট সেল করবেন কীভাবে? তো ইন দ্যাট কেস সাইকোলজিতে আমি অনেক ট্রাই করেছি, আমার লাক, অনেক জায়গায় ইমেল করেছি, বাট কেউ আমাকে নিতে চায়নি। এটার রিজন হচ্ছে যে আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, লাইক আমার কোনো গ্র্যাজুয়েশন নেই সাইকোলজিতে, যেহেতু ওখানে অনেক বায়োলজির ব্যাপার থাকে, ক্লিনিক্যাল সাইকোলজি, ব্রেনের অনেক কিছু থাকে। সো সাইকোলজিতে যেহেতু নিল না, সো আমার যেহেতু 11 বছরের টিচিং এক্সপিরিয়েন্স আছে, সো আমি এডুকেশনে ট্রাই করি। সো এখন আমি ঘুরিয়ে আর কি আমার জায়গায় আসছি যে আমি স্টুডেন্ট সাইকোলজি নিয়ে কাজ করব। অলরেডি একটা স্টুডেন্ট সাইকোলজি নিয়ে আমি রিসার্চও করছি, একটা পার্ট নিয়ে। এআই কিভাবে স্টুডেন্টদেরকে সাইকোলজিক্যালি কিভাবে কতটুকু আসলে সাপোর্ট দিতে পারে সেটা নিয়ে আমি এআই নিয়েও পড়াশোনা করছি এখন। অলরেডি গুগলের আন্ডারে কিছু সার্টিফিকেট গ্যাদারও করে ফেলছি, আসতে না আসতে আরও ফার্দার পড়বো এআই নিয়ে। সো দেখা যাক। সো এআই, সাইকোলজি, এডুকেশন সব কিছু নিয়ে, ফ্যাশন তো আছেই আমার একদম অনার্স মাস্টার্স, আমরা 11 বছরের এক্সপিরিয়েন্স, তার সাথে 3 বছরের ফ্যাক্টরি এক্সপিরিয়েন্স। বিইউএফটি থেকে যারা বের হয় তাদের ম্যাক্সিমামের ফোকাস থাকে ইন্ডাস্ট্রি, ওয়ারেস শান্তমরিয়ম থেকে ম্যাক্সিমাম ফোকাস থাকে লোকাল ইন্ডাস্ট্রি। বাট এখন শান্তমরিয়মে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে যেতে। লোকাল ইন্ডাস্ট্রি মানে বুঝতে পেরেছেন? সেলার, ইয়েলো, মানে যতগুলো লোকাল ব্র্যান্ডস আছে এদিকে ওরা বেশি যেতে চায়, কিন্তু এখন ওরা ইন্ডাস্ট্রিতেও বেশি যেতে চাচ্ছে জবের জন্য। এটার রিজন হচ্ছে দে পে বেটার স্যালারি, বেটার ক্যারিয়ার গ্রোথটা বেশি ইন্ডাস্ট্রিতে। আপনি ইন্ডাস্ট্রিতে যদি ডিজাইনার হিসেবে জব করেন, আপনার হয়তো বা স্টার্টিং যেটাই হোক আস্তে আস্তে গ্রোথটা খুব ভালো হয়। ফ্যাশন ডিজাইনারদের চাহিদা আছে। আপনি যদি মার্চেন্ডাইজার হয়ে থাকেন, আপনার জন্য কিন্তু ফ্যাশন খুব ভালো একটা কমপ্লিমেন্ট করবে। কিভাবে? বিকজ আপনি ট্রেন্ডগুলো খুব সুন্দর অ্যানালাইসিস করতে পারবেন এবং আপনি বায়ারকে নিজের আইডিয়াস কিছু দিতে পারবেন, যে নিজে কিছু কারেকশন, এখন ট্রেন্ড এটা চলছে, এই ব্র্যান্ড এটা করছে, এটাকে এইভাবে ইমপ্লিমেন্ট করা যায়। সো এরকম লটস অফ থিংস আপনি কিন্তু আইডিয়াস শেয়ার করতে পারবেন। এটা কিন্তু ইটস আ গুড থিং। এন্টারপ্রেনিউর যারা হতে চান, উদ্যোক্তা যারা হতে চান, আমার মনে হয় এই 4 মাসের কোর্সটা আপনাদের একটা ভালো সাপোর্ট দিবে। কোর্সের প্ল্যানিং যেগুলো অ্যাকচুয়ালি ডিজাইনার হিসেবে স্কিল বেস, বেসিক্যালি আপনি সারফেস অর্নামেন্টেশনে লাইক ব্লক, বাটিক, টাইডাই এবং কিছু কাটিং বেসিক, এটা মেইনলি ফোকাস করে এই 4 মাসের কোর্সটা এথনিক্যাল ফ্যাশন বা আমাদের ট্রেডিশন, বাংলাদেশের ফ্যাশনের যে কালচার সেটার উপরে। অলদো আমাদের ফ্যাশন বুকস বা যাই আপনি পাবেন অ্যাভেলেবেল সব কিন্তু ইউরোপিয়ান বেসড। এটা আমি আগে থেকেই বলে রাখছি যে আমরা যে কন্টেন্টস পড়াবো এটা কিন্তু ইউরোপিয়ান বেসড, বিকজ ফ্যাশন ক্যাপিটালগুলো কিন্তু যারা ফ্যাশনকে লিড করে পুরো ওয়ার্ল্ডে, হ্যাঁ, ওরা কিন্তু ওই ইউরোপিয়ান বা মেইন ফ্যাশন ক্যাপিটাল যদি আমি বলি লন্ডন বা মিলান বা প্যারিস, হ্যাঁ, বা নিউ ইয়র্ক, যে 4টা মেইন ক্যাপিটাল, ফ্যাশন ক্যাপিটাল, তারাই কিন্তু আসলে ফ্যাশনটাকে রুল করছে পুরো ওয়ার্ল্ডে। সো আমাদের বুকস অ্যান্ড যত কন্টেন্টস যা পাচ্ছি আমরা কিন্তু ইউরোপিয়ান বেসড ওভাবে করেই পাচ্ছি। সো আমাদের বেসিকলি ফ্যাশনে আমরা দেশি ফ্যাশন করি, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ নো অ্যাবাউট দ্য গ্লোবাল ফ্যাশন সিস্টেম। আমাদের খুব শর্ট পোর্টফোলিও হবে, যে কিন্তু 4 মাস বুঝতেই পারছেন সেভাবেই ডিজাইন করা। 1 বছর এটাতে একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পোর্টফোলিও করা হয়। ইন দ্যাট কেস আপনি জব থেকে শুরু করে বিভিন্ন
ইউনিভার্সিটিতে আপনি যদি ফার্দার মাস্টার্স করতে চান বা কিছু, ইউ নিড টু হ্যাভ আ পোর্টফোলিও, ঠিক আছে? সো আপনার ফ্যাশন বেসিক্স জানতে হবে। সো ওটার আপনার ওই রিপ্রেজেন্টেশনটাই আপনার পোর্টফোলিওতে থাকবে। ইউ উড হ্যাভ আ ফাইল যেখানে আপনি আইডিয়া জেনারেট করা থেকে ওটাকে কীভাবে এক্সিকিউট করছেন, ওটার থেকে কীভাবে ইন্সপিরেশন নিচ্ছেন, ট্রেন্ড কীভাবে অ্যানালাইসিস করছেন এবং গার্মেন্টটা আলটিমেটলি কীভাবে বের করছেন, ওটার ট্রেন্ড, ওটার ব্র্যান্ড লোগো, এভরিথিং উড বি দেয়ার ওই পোর্টফোলিওতে। সো দ্যাট আপনি ওটা নিয়ে কোনো জায়গায় যদি জবের জন্য চান আপনি গিয়ে অ্যাপ্রোচ করতে পারবেন। হিয়ার আই নো all these things, ঠিক আছে? আপনার পোর্টফোলিওটা দেখে কেউ বলতে পারবে। ফ্যাশন ডিজাইন is the art, the application of design and aesthetics or natural beauty of clothing and accessories. Fashion design is influenced by cultural and social freedom and has varied over time and place. Is very important, time and place. আর একটা ফ্রিডমের কথাও বলা হচ্ছে, টাইম অ্যান্ড প্লেস। স্পেশালি আমরা আগে যে ট্রেন্ড দেখেছি এখনো কি সেম? এভরি টাইম ট্রেন্ড ইজ চেঞ্জিং, রাইট? এখন বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি বলি, ওই যে ইনস্টাতে ছেলেদের যদি আমি আউটফিট বলি, কেউ কি বলতে পারবে এখন রাইট নাও বা লাস্ট 1 বছর ধরে বা 1-1.5 বছর ধরে কি ট্রেন্ড চলছে ছেলেদের আউটফিটে? স্পেশালি কেউ বলতে পারবে? এবং দেখবেন শার্টের লেন্থ ছোট হয়ে গেছে, অ্যান্ড একটু লুজ, এবং প্যান্টও লুজ, শার্টও লুজ। সো এই ট্রেন্ডটা অনেক চলছে, ইট লুকস কুল। ফিমেলরাও কিন্তু এই ট্রেন্ড ফলো করছে। ফ্যাশন ডিজাইন ইনফ্লুয়েন্সড বাই কালচার অ্যান্ড সোশ্যাল ফ্রিডম, কালচারাল অ্যান্ড সোশ্যাল ফ্রিডম। কালচার একটা, কিন্তু সোশ্যাল ফ্রিডম যদি না থাকে সেটা কিন্তু আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না। এবার যখন কোনো লাক্সারি প্রোডাক্ট আমরা কিনি বা যেটাই, সেখানে টেস্টটা অনেক ইম্পর্টেন্ট, ট্রেন্ডটা অনেক ইম্পর্টেন্ট, সোশ্যাল কালচার সবকিছু দেখাটা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ক ইন আ নাম্বার অফ ওয়েজ ইন ডিজাইনিং ক্লোদিং অ্যান্ড অ্যাক্সেসরিজ। সাম ওয়ার্ক অ্যালোন অর সাম পার্ট অফ আ টিম। লাইক কোনো অফিসে যদি অনেকগুলো ডিজাইনার একসাথে মিলে কাজ করে, আর কেউ চাইলে ইন্ডিভিজুয়ালি তার ব্র্যান্ডের জন্য আলাদা করে ডিজাইন করতে পারে। দে অ্যাটেম্প্ট টু স্যাটিসফাই কাস্টমার ডিজায়ার ফর অ্যাস্থেটিক্যালি ডিজায়ার্ড ক্লোদিং and because of the time required to bring a garment into the market must at time anticipate changing customer taste. এখানে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলবো, অ্যাস্থেটিক্যালি। অ্যাস্থেটিক অনেক ইম্পর্টেন্ট। অ্যাস্থেটিক মানে কি বাংলা যদি বলি, নান্দনিকতা বা সৌন্দর্যবোধ। ফ্যাশন প্রোডাক্ট একটু আগে বললাম, যখন আমি 7 দিনে 7টা জামা হলে আমার হয়ে যাচ্ছে, ধুয়ে পড়তে পারবো, তাই না? 7টা ড্রেস আমার নিড ধরেন। এরপরে যখন আমার নিড থেকে বেশি আমি পারচেস করছি, অফকোর্স আই উইল সি ওটা আমাকে মানাচ্ছে কিনা, ওটা আমার দামে হচ্ছে কিনা। সবচেয়ে বড় কথা হচ্ছে দামে টামে সব কিছু হলো, ফিট সব ঠিক আছে, সুন্দর না হলে আমি কিনবো না। সুন্দর হতে হবে। সো অ্যাস্থেটিক ইজ দ্য কি, সুন্দর হতে হবে। স্পেশালি ফ্যাশন প্রোডাক্ট যখন আমরা কথা বলছি ফ্যাশন নিয়ে, তখন সেটাকে অ্যাস্থেটিক্যালি প্লিজিং হতেই হবে, মানে সুন্দর হতেই হবে। তো এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে টাইম, প্লেস, পিপল, অ্যাকসেপ্টেন্স এক্সেট্রা। মানে টাইম, আপনি কোন টাইমে আছেন। 70s যেটা পড়েছেন এখনও কি সেটা না, অবভিয়াসলি টাইম সাথে চেঞ্জ হয়। একই প্লেসে দেখেন, ইন্ডিয়ার মধ্যেই আপনি দেখেন এক একটা প্লেসে এক এক কালচার, তাই না? একজনের ফ্যাশন আরেকজন পড়বে না কিন্তু। সো প্লেস অনেক ইম্পর্টেন্ট। পিপলের মাইন্ডসেট কেমন, যদি খুব কনজারভেটিভ হয় তারা একরকম পড়বে, কনজারভেটিভ না হলে তারা একরকম পড়বে। সো পিপল অনেক ইম্পর্টেন্ট, যে পার্সন টু পার্সন ইট ভ্যারিজ। অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, মানুষের অ্যাকসেপ্টেন্স, সারাউন্ডিং, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স সবকিছু ইম্পর্টেন্ট। ফ্যাশন ডিজাইনার্স অ্যাটেম্প টু ডিজাইন ক্লোথস হুইচ আর ফাংশনাল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাস্থেটিক্যালি প্লিজিং। ফাংশনালও এবং ফ্যাশন ডিজাইনারদের প্রবলেম সলভার হওয়া উচিত। সো প্রবলেম সলভিং খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। যদি আজকে আমাদের ক্লোদিং এর নিড না থাকতো, ওটাও কিন্তু একটা প্রবলেম সলভিং এর ব্যাপারই ছিল। যখন কেভে ছিল মানুষজন, তখন তাদের শীত থেকে নিজেকে বাঁচানোর জন্য, বাইরের বিভিন্ন রকমের ধুলা ডাস্ট সবকিছু থেকে বাঁচানোর জন্য ক্লোথের দরকার ছিল। দ্যাট ওয়াজ আ প্রবলেম। সো একটা ভালো উদ্যোক্তা বা এন্টারপ্রেনিয়র, তার জন্য পেইন পয়েন্ট, এটাকে টার্মসে বলে পেইন পয়েন্ট, মানে কাস্টমারের পেইন পয়েন্টটা খুঁজে বের করা খুব ইম্পর্টেন্ট, যে সে কোথায় পেইন পাচ্ছে, কি পাচ্ছে না, সে তার কি নিড এবং কোন জিনিসটা নাই। দে মাস্ট কনসিডার হু ইজ লাইকলি টু ওয়্যার আ গার্মেন্ট অ্যান্ড দ্য সিচুয়েশন ইন which it will be worn. They have a wide range and combinations of materials to work with and a wide range of colors, patterns and styles to choose from. এই যে ফ্যাশন ডিজাইনারদের যে ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো করতে হয়, অনেক রিসার্চের কাজ করতে হয়, কোন কালার, all these things. First fashion designer Charles Frederick Worth, Frenchman, who was the first designer to have his label sewn into garments that he created.
মানে ও ফার্স্ট ছিল যে তার গার্মেন্টে নিজের নাম সিউ করে সেল করতে পারতো, ওভাবেই সে ফার্স্ট ডিজাইনার। এর আগে কারা ছিল? সিমস্ট্রেস, যারা সেলাই পারতো তাদেরকে, যে টেলারের মতো যারা যারা ড্রেস বানাবে তারা এসে বলতো আমাকে এভাবে বানিয়ে দাও, এভাবে বানিয়ে দাও, এখানে এটা দিবা, ওখানে ওটা দিবা, এখানে ফুল পাতা লতা যা আছে, সো ওরা ওভাবে বানিয়ে দিত। ওদেরকে কি আমরা ডিজাইনার বলবো? না, ওরা জাস্ট ওদের ডিকটেশন ফলো করেছে। বাট চার্লস ফ্রেডরিক ওয়ার্থ ও কি করেছে? তার নিজের আইডিয়াস সেল করেছে থ্রু হিজ ডিজাইনস, এবং সেটা ওর লেবেল সহ ছিল। ওর গার্মেন্ট যেগুলো সেল করতো লেবেল সহ ছিল। ক্লোদিং ডিজাইন এন্ড ক্রিয়েশন ওয়াজ হ্যান্ডেল বাই লার্জলি অ্যানোনিমাস সিমস্ট্রেসেস, যেটা একটু আগে বললাম, যাদের কোনো নাম ধাম কেউ জানতো না। নর্মালি যারা সিউইং পারতো তারাই অ্যাকচুয়ালি ড্রেস বানাতো। সো অ্যান্ড হাই ফ্যাশন ডিসেন্ডেড ফ্রম দ্যাট ওয়ার্ন অ্যাট রয়্যাল কোর্ট। সো ওই রয়্যাল পার্টি সবকিছুতে ওটাই অ্যাকচুয়ালি ওরাই ওভাবে করে বলে দিত, ওরা বানিয়ে দিত। অ্যান্ড ওয়ার্ড সাকসেস ওয়াজ such that he was able to dictate to his customers what they should wear instead of following their lead as earlier dressmaker had done. The term couturier was in fact first created in order to describe him. Couture একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। আগে টেলার মাস্টাররা ছিল, এরপর একজন আসলো যে নিজে ওদের কথা শুনবো না, আমি আমারটা বলবো। সো কি করতো? সে নিজে ডিকটেট করতো বা ডিজাইন করে ওদেরকে দেখাতো, দেখো এরকম ডিজাইন তোমার পার্টির জন্য ভালো হবে। তখন ওর কাছ থেকে আইডিয়া সহ ড্রেস কিনে নিত। সো দ্যাট মিনস কি, আগে ওরা বলতো, কাস্টমাররা বলতো, এখন কাস্টমাররা শুনছে। এভাবে করে হিস্ট্রিটা চেঞ্জ হয়েছে। 1858 থেকে ফ্যাশন ডিজাইনটা কন্টিনিউ হয়েছে। আগে কি করতো? ধরেন এই ফ্রেডরিক ওয়ার্থ, উনিও যে কি করতো, কোনো ওকেশনের জন্য ধরেন একটা রয়্যাল পিপল, রাজা বা কেউ বা তাদের কেউ একজন বলছে যে আমার একটা ড্রেস লাগবে আমার এই রয়্যাল পার্টির জন্য। তো উনি কি করতো? ড্রেসটা ওনার যেটা মাথায় আইডিয়া আসতো সেটা ফ্যাব্রিক অ্যান্ড আদার অ্যাক্সেসরি সব দিয়ে ড্রেসটা বানাতো। কেউ দেখতো, দেখার পরে যদি পছন্দ হতো তারপরে কিনে ফেলতো। বাট এরপরে ওরা আরো চালাক হয়ে গেছে। চালাক হয়ে কি করলো? আর্টিস্টদেরকে হায়ার করা শুরু করলো। আর্টিস্টরা কি করতো? তাদের ডিজাইন ওয়াইজ পোর্টে স্কেচ করে দিত। স্কেচ করার পরে স্কেচটা দেখাতো। তখন কি হয়েছে? ওই যে ওদের যে স্টোরে বসে জিনিসটা পুরোটা মেক করে অল দ্য থিংস, গার্মেন্ট, অ্যাক্সেসরিজ সব কিছু, ওই কষ্টটা কমে গেল, ওদের জন্য চিপার হয়ে গেল। ওরা হচ্ছে ডিজাইনটা ডিরেক্টলি প্রেজেন্ট করা শুরু করলো। টাইপস অফ ফ্যাশন: হট কাটুয়ার, রেডি টু ওয়্যার, আর হচ্ছে মাস মার্কেট। তিনটা ক্যাটাগরি। এখানে আরো অনেক ক্যাটাগরি আছে, এখানে সংক্ষেপে এই তিনটা বড় ক্যাটাগরিকে আমরা বলবো। এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এইভাবে অ্যাকচুয়ালি ফ্যাশনটা পুরো রান হয়, ফ্যাশনের বিজনেসটা পুরো রান হয় এই তিনটা ক্যাটাগরিতে। হট কাটুয়ারের আরেকটা নাম আপনারা বলতে পারেন মেড টু মেজার। মেড টু মেজার কি? বানাচ্ছি কারো মাপে বানানোর জন্য। কানে বা অস্কারে বা এইসব যে কোনো ইভেন্টগুলোতে আমরা দেখি না যে সেলিব্রিটিরা যে ড্রেসগুলো পরে থাকে, অনেক 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 এটা নিয়ে কোন ডিজাইনারের অনেক ফটোশ্যুট হয়, অনেক কিছু হয়। সো ওটার একটা লম্বা প্রসেস থাকে, তাই না? ডিজাইনারের সাথে সেলিব্রিটি অনেক দিন ধরে বসে এবং ওরা আইডিয়া জেনারেট করে এবং ওদের সব কিছু ডিজাইন প্রসেস ফলো করে ওরা একটা ড্রেস কিন্তু বানায়। সো ওই ড্রেস কি আসলে 4-5 জনের জন্য বানায়? একজনের জন্যই। সো হট কাটুয়ারটা হচ্ছে ওই সিস্টেমে যখন একজনের পার্টিকুলার কাস্টমারের জন্য একদম ওর মাপ মতো একদম এক্স্যাক্ট যেটা করা হয় ওটাই হচ্ছে হট কাটুয়ার। মানে হাইলি এক্সপেন্সিভ উইথ ডিটেইলিং অ্যান্ড এক্সক্লুসিভ ম্যাটেরিয়ালস, এক্সক্লুসিভ সব কিছু, এবং অনেক টাইম কনজিউমিং। ওখানে অনেক হাতের কাজ থাকে, অনেক স্টোনের কাজ থাকে, অনেক ভারী জিনিস থাকে, বেসিক্যালি অনেক 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 টাইপ থাকে। সো ওটাই হচ্ছে মেড টু মেজার, যে এই ড্রেস আর কেউ পরবে না, ওই একটা পার্টিকুলার যে সেলিব্রিটি, এবং সবাই হাই এন্ড হতে হয়, অনেক রিচ কেউ। রেডি টু ওয়্যার বা প্রেটে পটার। Ready to wear clothes are the cross between haute couture and mass market. এর পরের যে পার্টটা ছিল মাস মার্কেট। মাস মার্কেট আর haute couture দুটার মাঝামাঝি হচ্ছে রেডি টু ওয়্যার বলা যায়। রেডি টু ওয়্যার হচ্ছে ওই ব্র্যান্ডগুলো যারা হচ্ছে একজনের জন্য গার্মেন্ট বানায় না, বাট অনেক বেশি মানুষের জন্য গার্মেন্ট বানায় না, কিছু মানুষের জন্য বানায় যারা ওইটাকে পারচেস করার এবিলিটি রাখে। ওকে, বিকজ ইটস ভেরি এক্সপেন্সিভ। ডলসে এন্ড গাবানা বা ডিএনজি আপনি আউটফিট, এগুলো কিন্তু ফ্যাশন উইকের থ্রু আপনারা দেখেন গার্মেন্ট, বাট ওরা কিন্তু কোনো পিসি অনেক বেশি বানায় না, অল্প কিছু বানায়, অল্প কিছু সিলেক্টিভ কাস্টমারের জন্য যারা ওটার পারচেসেবিলিটি রাখে, এক্সেসিভ বড় লোক যারা ওয়ার্ল্ডে তাদের জন্য। এখানে কি বলছে? রেডি টু ওয়্যার ক্লোথস আর আ ক্রস বিটুইন haute couture and mass market. They are not made for individual customer.
একজনের জন্য বানায় না হট কুটুয়ারের মতো, বাট গ্রেট কেয়ার ইজ টেকেন ইন দ্য চয়েস অ্যান্ড কাট অফ দ্য ফ্যাব্রিক। সো ফ্যাব্রিক কিন্তু এক্সপেন্সিভ হয় এখানেও, এবং অনেক বেশি কাট স্টাইল সবকিছু খুব হাই কেয়ারে করা হয়, বিকজ যারা কিনবে তারা তো রিচ, তারা তো যেমন তেমন পছন্দ করবে, দে হ্যাভ আ গ্রেট টেস্ট, ওরা ফ্যাব্রিক ক্লোদিং এসবের ব্যাপারে অনেক কিছু জানে, দে ক্যান নট মেক দেম ফুল। সো অবশ্যই তাদের জন্য গ্রেট কেয়ারে বানাতে হতো। ক্লোথস আর মেড ইন স্মল কোয়ান্টিটিস টু গ্যারান্টি এক্সক্লুসিভিটি, সো দে আর রাদার এক্সপেন্সিভ। রেডি টু ওয়্যার কালেকশনস আর ইউজুয়ালি প্রেজেন্টেড বাই ফ্যাশন হাউসেস ইচ সিজন ডিউরিং আ পিরিয়ড নোন অ্যাজ ফ্যাশন উইক। আমরা ফ্যাশন উইক দেখি না, লন্ডন ফ্যাশন উইক, প্যারিস ফ্যাশন উইক, এরকম অনেক অনেক ফ্যাশন উইকে দেখবেন বিগ বিগ ব্র্যান্ডরা তাদের এক্সক্লুসিভ আউটফিট নিয়ে রানওয়েতে ছেড়ে দেয়, এবং ওই গার্মেন্টগুলো কিছুটা থাকে তাদের স্টোরেও থাকে, কিছু আরো অনেক অনেক কালেকশনস এক্সট্রা থাকে যেগুলো ফ্যাশন উইকে দেখানো হয় না, বাট দেখবেন যে ভাইবটা সেম থাকে, যে এইবারের ট্রেন্ডে আমরা এই ধরনের থিম নিয়েছি, থিমের সাথে দেখবেন মিল থাকে। দিস টেকস প্লেস অন আ সিটি ওয়াইড বেসিস অ্যান্ড অকার্স টুয়াইস আ ইয়ার। মানে ফ্যাশন উইকগুলো মেইনলি দুটা হয়, আপনারা মনে রাখবেন ফ্যাশন সিজন মেইনলি বাইরে দুই রকম, একটা হচ্ছে এসএস, একটা হচ্ছে এফডব্লিউ বা এসএস মানে স্প্রিং সামার, আর এটা হচ্ছে এফডব্লিউ ফল উইন্টার বা এডব্লিউ বলে অটম উইন্টার। অটম উইন্টারকে একটা সিজন ধরে, স্প্রিং সামারকে একটা সিজন ধরে, চাইলে লিখে রাখতে পারেন, ঠিক আছে। এবং যে মার্চেন্ডাইজার আছে আপনারাও তো দুটা সিজন বেসিসে মেইনলি কাজ করেন না, সো স্প্রিং সামারে মেইনলি কালারগুলো হয় একটু লাইটার, কুলার বা একটু লাইট ওয়েটের, যখন সামারে মানে কটন বা এগুলো বেশি হয়, আর উইন্টারের ক্ষেত্রে তো ইট ক্যান বি এনিথিং, ওকে, একটু ডার্কার কালার গুলো থাকতে পারে। মেইন সিজনস অফ ফ্যাশন উইক ইনক্লুড স্প্রিং সামার ফল উইন্টার, রিসোর্ট সুইম অ্যান্ড ব্রাইডাল। ব্রাইডাল একটা ক্যাটাগরি, রিসোর্ট ওয়্যার একটা ক্যাটাগরি, সুইম ওয়্যার একটা ক্যাটাগরি। রিসোর্ট ওয়্যার হচ্ছে একটু লুজ ফিটেড, লটস অফ ক্রোশেট, কুশি কাটার কাজের এরকম, বা একটু ফল টাই ডাই বা একটু এই ধরনের কিছু, অ্যান্ড লঞ্জারিও থাকে লাইক আন্ডারগার্মেন্টস, এগুলোও থাকে রিসোর্ট ওয়্যারের সাথে। মাস মার্কেটটা কি পেটে পটার বা রেডি টু ওয়্যার থেকে একটু কম এক্সপেন্সিভ, যেগুলো মানুষ ইজিলি মোটামুটি যারা আছে ফ্যাশন কনসিয়াস তারা কিনতে পারে। এবং আপনি দেখবেন যারা H&M যেখানেই যান আপনি এই টাইপের ব্র্যান্ডগুলোতে খুব সুন্দর সুন্দর আউটফিট পাবেন, দেখতে খুব সুন্দর, কিন্তু ম্যাটেরিয়াল কিন্তু ওই যে পেটে পটারের মতো অত হাই এন্ড মানে এক্সক্লুসিভ থাকে না, মানে মোটামুটি রিজনেবলের মধ্যে সুন্দর অনেক। কারেন্টলি দ্য ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলাইজ মোর অন মাস মার্কেট সেলস। দ্য মাস মার্কেট caters for a wide range of customers, producing ready set by famous names in fashion. They often wait around a season to make sure a style is going to catch on before producing their own versions of the original look. In order to save money and time, they use cheaper fabrics and simpler. Cheaper কিন্তু একদম cheaper মানে একদম cheaper না, obviously ওটাও ভালো আছে, বাট যেই কেয়ার নিয়ে এবং যে এক্সক্লুসিভ প্রোডাক্টস নিয়ে রেডি টু ওয়্যার এর কাজ করা হয়, নট লাইক দ্যাট, ওটার থেকে চিপার। ওখানে দেখা যায় হাই এন্ড যে প্রোডাক্টগুলো আছে ওখানে কেমিক্যালস থেকে শুরু করে এভরিথিং একটু কেয়ারফুলি চুজ করা হয়, বাট এখানে কেমিক্যালের কোনো রেস্ট্রিকশনস নাই, লাইক ডাইয়ের কেমিক্যাল যতই খারাপ হোক নিতে পারে। এই যে আমাদের কি বলে নারায়ণগঞ্জের ওদিকে দেখেন পানির কি অবস্থা, সব ডাই কেমিক্যাল বরবাদ করে দিছে, শেষ করে দিছে, ঠিক আছে। সো এইগুলো এই যে এইসব অর্ডারের ক্ষেত্রে হয় আর কি, সো একটু চিপার জিনিস ইউজ করে, বাট ইট লুকস গুড, দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। দ্য এন্ড প্রোডাক্ট ক্যান therefore be sold much more cheaply। মানে চিপ মানে কিন্তু একদম চিপ না, ইটস নট লাইক যে আপনি আমি রেগুলার বেসিসে যারা H&M কিনতে পারবো, এটা আমার ধারণা, আমি জানি না সবার কি বলে পারচেস পাওয়ার কেমন, আই ডোন্ট নো, যেহেতু আপনাদেরকে চিনি না, আপনারা কত রিচ আই ডোন্ট নো, বাট আমার মতন মিডল ক্লাস একজনের জন্য রেগুলার বেসিসে মাস মার্কেটের প্রোডাক্ট কিনা ইটস নট পসিবল। আমি গিয়ে হয়তো ওকেশনালি কিনতে পারি, এবং যখন ওদের সেল থাকে প্রচুর সেল থাকে, সেলের সময় গিয়ে আমার জন্য এফোর্ড করা ইজি, বাট এমনিতে আমি যাব আরও ডাউন টাউন মার্কেটে যেখানে আমি একদম রেগুলার অফিসে যাওয়ার জন্য রেগুলার আরামের কমফোর্টেবল ওয়্যার পরতে পারবো। সো আমার দরকার নেই রেগুলার ব্র্যান্ডস পরার, আমি হয়তো বা কিছুটা ওকেশন বা একদম রেগুলার ওয়্যারের জন্য আমি প্রেফার করব না, স্টিল ওটা এক্সপেন্সিভ। আচ্ছা, এখানে কিছু ক্যাটাগরির নাম বলা আছে, উমেন্স ডে ওয়্যার, উমেন্স ইভিনিং ওয়্যার, এটা এখানে দেখা যাচ্ছে কিছু কিছু প্র্যাকটিক্যাল, কমফোর্টেবল, ফ্যাশনেবল, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, আপনারা এমনিতেই জানেন অলরেডি। উমেন্স ইভিনিং ওয়্যার একটু গ্ল্যামারাস টাইপের হয়, সফিস্টিকেটেড হয়, ফর দ্য ওকেশন, এরকম অনেক কিছু এই টাইপের এক একটা জিনিসের জন্য। উমেন্স লঞ্জারি নামটা কে শুনেছেন আগে? ওকে, লঞ্জারি হচ্ছে আন্ডারগার্মেন্টস, এটা মাথায় রাখবেন, এটা কিন্তু লিঞ্জারি না, অনেকে বলে লিঞ্জারি।
অনেক জায়গায় এটাকে অ্যাপ্রিসিয়েটও করে, লিঞ্জারিও অ্যাপ্রিসিয়েট করে বলে, বাট লঞ্জারি হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা। সো উমেন্স লঞ্জারি এটাও গ্ল্যামারাস, কমফোর্টেবল, ওয়াশেবল। আমি অন্য একটা টপিকে চলে যাই। ইন্ডাস্ট্রিতে অনেক জুট হয় না, মানে বানানোর পরে জুটগুলো বেরোয় যায়, ওগুলো দিয়ে যখন ড্রেস বানানো হয়, যেমন এখানে এটা বোঝানো হচ্ছে এখানে ম্যাক্সিমাম জুট দিয়ে বানানো পিসেস অফ ডেনিম ফ্যাব্রিক, ডিফারেন্ট ডেনিম ফ্যাব্রিকগুলো ফেলে দেয়। দ্যাট মিনস এটার জন্য আর অল দ্য ওয়ে ওই ওয়াশিং, ডাইং সব কিছু করতে হচ্ছে না, অলরেডি ডাই করা এগুলো টুকরা কাপড় দিয়ে পুরো কালেকশন বানানো। সো এটি ইকো ফ্যাশনের এক্সাম্পল, বিকজ এখানে পানি খরচ হয় নাই, কেমিক্যাল খরচ হয় নাই, রিয়েল কেমিক্যাল, হার্মফুল কেমিক্যাল ইউজ হচ্ছে না, বা এমন কিছু। যেমন খাদি একটা ফ্যাব্রিক আমাদের দেশে, এবং এক্সেলেন্ট একটা ফ্যাব্রিক, যেটার প্রসেসিংয়ে পানি কম লাগে এবং মেকিংয়ে এফোর্ট কম লাগে, এবং পানি স্পেশালি ওয়েস্ট কম হয়। যেখানে একটা ডেনিমের জন্য অনেক পানি ইউজ হয়ে যায়, একটা ডেনিম একটা প্যান্টের জন্য কত লিটার পানি নষ্ট হয়ে যায়। ফেড ফ্যাশন অ্যান্ড ট্রেন্ড। ফেড ফ্যাশন কোনটা? ধরেন চিকন সানগ্লাস আসছিল না মাঝখানে কয়েকদিন, অনেকে পড়েছে বিভিন্ন পার্টিজে গিয়ে, আবার ওটা চলে গেছে। ওটা কিন্তু লাস্ট করে না। এটা এমন না যে একটা ট্রেন্ড আসছে সবাই পড়া শুরু করেছে, এমন কিন্তু না। সো ফেড আর ট্রেন্ডের মধ্যে পার্থক্য আছে, দুটাই হঠাৎ করে আসে আবার চলে যায়। ট্রেন্ড আসতে একটু টাইম লাগে। ফর এক্সাম্পল এই যে শর্ট শার্টের কথা একটু আগে বললাম, লুজ শার্ট, লুজ প্যান্ট, ব্যাগি প্যান্ট টাইপের, এগুলো এখন ট্রেন্ড চলছে। এই ট্রেন্ডটা কিন্তু থাকবে, বেশ কিছুদিন থাকবে, আস্তে আস্তে এটা চলে যাবে, চলে গিয়ে আবার নতুন কিছু আসবে। এই যে ট্রেন্ডটা এসে আবার যেতে সময় লাগে, ফেডটা কিন্তু আসে ধুম করে আবার ধুম করে নামে। যেমন এখন যদি বেল বটম প্যান্ট আসতো, এসছে মাঝে কিন্তু পড়েছে অনেকে, কিন্তু বেল বটমটা কিন্তু টিকে নাই কেন? পিপল আর বিজি। যে 70s দিকে স্টাইল করতো যখন, তখন ওদের দেখবেন যে এই যে প্যান্টটা এইরকম এত বড়, হ্যাঁ নিচের দিকে, উপর দিকে চিকন, নিচের দিকে এত বড়। সো ওটা কি আসলে প্র্যাকটিক্যাল ওয়ার্কের জন্য বা এটার জন্য? ইটস নট। এই যে এখানে সব ঝাড়ু টাড়ু দিয়ে যাবো কেন আমি? সো ইটস নট প্র্যাকটিক্যাল, দ্যাটস ওয়াই এটা সাস্টেইন করে নাই, একটা টাইমে এসে চলে গেছে। সো এরকম হয়তো বা খুঁজলে আরও পাওয়া যাবে যে ফেড কোনটা, ট্রেন্ড কোনটা। ট্রেন্ড আসে আস্তে, যায় আস্তে, ফেড আসে তাড়াতাড়ি, যায় তাড়াতাড়ি। আপনারা যে সালোয়ার কামিজ বা যেটাই করবেন, যেটা এখানে শেখানো হবে, আপনারা যদি এই ফাইল নিয়ে কোথাও যান, নো প্রবলেম, আপনারা ট্রেডিশনাল করছেন, সমস্যা নেই। বাট আপনাকে যে ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করতে হবে, ইন্সপিরেশন নেওয়া বা থিম নেওয়া, কী থিম নিচ্ছেন এবং থিমটাকে কিভাবে এক্সিকিউট করলেন গার্মেন্টে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এই জন্য আমি কাজগুলো এই জন্য দেখাবো, সো দ্যাট আপনারা দেখে বোঝেন যে আমি থিমটা বলার পরে আপনার ড্রেসগুলোর সাথে রিলেট করতে পারেন কিনা, যে থিম ওয়াইজ এটা হচ্ছে কিনা বা হয়েছে কিনা। বোহেমিয়ান ফ্যাশন, ঠিক আছে, কিছু স্টাইলের নাম আপনাদের জেনে রাখা দরকার। বোহেমিয়ান স্টাইল হচ্ছে মোর অফ লেস, ঝুলে থাকা, ফ্রিঞ্জ মানে এরকম ঝুলতে থাকা জিনিসপত্র, টাই, লেস, একটু টাই ডাই, এই টাইপের, এটাকে বলে বোহেমিয়ান স্টাইল, বোহো লুক বা বোহেমিয়ান। হিপ্পিস, জিপসিস, যারা কোনো গোল থাকতো না, দে আর এনজয়িং লাইফ, ওদের যে লুকটা ছিল, এখানে হয়তো বা মেয়েরা টাই করতো কিছু এরকম ব্রেডসের মতো, ওই লুকটা মেনলি বোহেমিয়ান লুক বলে। সো এটা একটা স্টাইল ক্যাটাগরি। সো এরকম অনেক স্টাইল ক্যাটাগরি আছে, যেমন আর্টি স্টাইল বা আর্টসি স্টাইল। এটা হচ্ছে যে কোনো, ওই যে আমাদের অনেকে আছে না, কেউ আর্টিস্টরা বা ওরা নিজের মতো করে এক ধরনের প্যান্ট পরে বা নিজের মতো করে একটা স্টাইল করলো যেটা অন্য কেউ করে না, এরকম আনকমন যে আর্টিস্টিক স্টাইলটা, সেটাকে আর্টসি বা আর্টি ক্যাটাগরি বলে। সো একটা যেমন ওর লুকগুলো ডিফারেন্ট, এই মহিলাগুলোর লুকগুলো ডিফারেন্ট, তাই না? আমরা সচরাচর এভাবে দেখি না ফরেনদের মধ্যেও। সো ওরা ওদের নিজের স্টাইল ক্রিয়েট করেছে, এটাকে আর্টসি বা আর্টি স্টাইল বলে। চিক স্টাইলও আপনার নাম শুনেছেন হয়তো বা। চিক হচ্ছে তারা যারা খুব তাড়াতাড়ি কোনো ট্রেন্ড আসে সাথে সাথে ক্যাপচার করে ফেলে, অলওয়েজ ট্রেন্ডি থাকতে চায়, ট্রেন্ডে যা চলছে তা তারা পড়বে, এরাই হচ্ছে চিক স্টাইল ফলো করে। এই যে এরা হচ্ছে চিক স্টাইল মেইনলি ফলো করে যারা, মানে স্টাইলিশ। এরপরে ক্লাসিক স্টাইল, যেটা সারা জীবন চলে, যেমন হোয়াইট শার্ট, ব্লু ডেনিম সারা জীবন চলবে। সো দ্যাটস দ্য ক্লাসিক ওয়ান। ব্ল্যাক কালারের বা পোলকা ডট, বল প্রিন্ট সারা জীবন চলবে, স্ট্রাইপ সারা জীবন চলবে। দিজ আর ক্লাসিক স্টাইলের এক্সাম্পলস, যেটা সবসময়, কখনো আপনি কি পড়ছে খ্যাত এরকম বলবে না কেউ, যেটা সবসময় চলবে এবং সব জায়গায় পারফেক্ট। এক্সোটিক অ্যাকচুয়ালি মোর লাইক একটু ট্রাইবাল টাচ এবং কিছু ট্রেডিশনাল টাইপ অফ থিংস, যেখানে গোল্ডেন থাকে, লটস অফ কালার, যেগুলো খুব এক্সোটিক লাগে, কিছু অ্যাক্সেসরিজ, গোল্ডেন অ্যাক্সেসরিজ, গোল্ডেন জুয়েলারি, তারপর হচ্ছে লটস অফ মোজাইক টাইপের ডিজাইন প্যাটার্ন, এরকম যে জিনিসগুলো, এটাকে মেইনলি এই যে লটস অফ প্রিন্টস, ওদের লুকগুলো দেখেন, এটাকে এক্সোটিক ক্যাটাগরি বলে। এখানে ট্রাইবালের কিছু ফিচার্স অনেক চলে আসে। গ্ল্যামারাস টাইপ, এটাকে বলার কিছু না, এখানে যা আছে যেমনই আছে, ভালো খারাপ, বাট এগুলো হচ্ছে গ্ল্যামারাস স্টাইল, যেখানে লটস অফ শাইনি থিংস, একটু দেখতে গ্ল্যামারাস,
শাইনি এক্সক্লুসিভ লাগে, বা যেটার সাথে ডায়মন্ড অ্যান্ড পার্ল খুব ভালো যায়, হাই হিলস ভালো যায়, এই ক্যাটাগরি হচ্ছে গ্ল্যামারাস ক্যাটাগরি। ফ্ল্যামবয়েন্ট স্টাইলটা হচ্ছে সামথিং যেটা অনেক বেশি ফোকাসটাকে গ্র্যাব করে ফেলে। আপনি লটস অফ ইয়েলো পরেছেন, ইয়েলো কিন্তু বাই দ্য ওয়ে ভেরি ফ্যাশনেবল কালার, ইয়েলো ম্যাজেন্ডা এগুলো রেগুলার মানুষকে পরতে দেখবেন না। তো এগুলো যারা পরে দে হ্যাভ গাটস, দে আর ফ্যাশনেবল এবং ওরা মানুষের অ্যাটেনশন চায়, ঠিক আছে। সো ওদের জন্য ওদের যে স্টাইলটা ফ্ল্যামবয়েন্ট, সামথিং উল্টাপাল্টা, রণবীর সিং এর স্টাইল ফ্ল্যামবয়েন্ট স্টাইল, একদম সোজা কথায়, ঠিক আছে, যেটা সহজে চোখে পড়ে, এগুলো একটু ডিফারেন্ট, যাদেরকে আপনি ইউ ক্যান নট ইগনোর দেম, আপনার তাকাতেই হবে তাদের দিকে। রোম্যান্টিক স্টাইল এটা হচ্ছে মোর গার্লি, একটু লেস, একটু ফ্লাওয়ার, একটু সফট, মোর গার্লি টাইপ, এরকম অনেক অনেক স্টাইল আছে, এটা আমি দিয়ে দিব। সেক্সি স্টাইল এটা হচ্ছে মোর রিভিলিং, স্কিন রিভিল করে, যেখানে ক্রপ টপ, লটস অফ ক্রপ টপ, মিনি স্কার্টস এবং বডি হাগিং টাইট থিংস এবং হাই হিলস, স্টেলিটো হিলস, নাম স্টেলিটো, এরকম চিকন হিল যেটা, ওই হিলসগুলো এটার সাথে বেশি যায়, অ্যান্ড যেখানে বেশি স্কিন রিভিল করা যায়। এবং সফটিকেটেড স্টাইল হচ্ছে ধরতে পারেন যারা রয়্যাল পিপল, ডাইনার ফ্যামিলি মেম্বার যারা আছে, তারা দেখলে মনে হয় না যে এত এক্সক্লুসিভ, আর প্রতিটা গার্মেন্ট হাইলি টেইলার্ড, ওদের জন্য কাস্টমাইজ করে বানানো হয় এবং ম্যাটেরিয়াল অনেক বেশি এক্সপেন্সিভ থাকে, এবং ওরা যারা এইসব প্রোডাক্টস পরে তারা গার্মেন্টস সম্পর্কে অনেক বেশি ভালো জানে, ঠিক আছে, তারা টেস্ট তাদের অনেক ভালো এবং তারা ম্যাটেরিয়াল চেনে, ইউ ক্যান নট মেক দেম ফুল ভেরি ইজিলি, বুঝতে পেরেছেন, এটা হচ্ছে সফিস্টিকেটেড ক্যাটাগরি।